নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নল ও দময়ন্তীর কাহিনীর অষ্টম অংশ শুরু করব। দময়ন্তী পৌঁছালেন সুবাহুর দেশে। এদিকে রাজা নল দময়ন্তীকে ছেড়ে তিনি একটি গভীর অরণ্যের ভিতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে রাজা দেখলেন বনে ভয়ানক আগুন লেগেছে, আর সেই আগুনের ভিতরে কে যেন অতি কাতর স্বরে ডেকে বলছে, হে মহারাজ নল, দয়া করে আমাকে রক্ষা করো। রাজা নল তৎক্ষণাৎ ভয় নেই বলে দৌড়ে গিয়ে দেখলেন একটি প্রকাণ্ড সর্প কুণ্ডলী করে সেখানে পড়ে আছে। সাপটি তাকে দেখে বিনয়ের সাথে বলল, মহারাজ, আমি কর্কটক নামক নাগ। নারদের সাপে আমি চলাফেরা করার শক্তি হারিয়েছি। আমি বহুকাল যাবৎ এইভাবে এখানে পড়ে আছি। তুমি এসে আমাকে এখান থেকে সরালে তবেই আমার অভিশাপ দূর হবার কথা। দোহাই মহারাজ, আমাকে বাঁচাও, আমি তোমার উপকার করব। এই বলে সর্পটি আঙুলের মতো ছোট হয়ে গেল, আর নল অতি সহজে তাকে আগুনের ভিতর থেকে টেনে বের করে আনলেন। তারপর সেই সর্পটি বলতে লাগল, সেই স্বয়ংবরের সময় থেকে অগ্নি নলের উপর বিশেষ সন্তুষ্ট ছিলেন, তাই আগুনের শিখা তাকে দেখেই দূরে সরে গেল। তাই নির্বিঘ্নে রাজা নল সর্পটিকে উদ্ধার করতে সক্ষম হল। তারপর কর্কটক নলকে বলল, মহারাজ, এখন গুনে গুনে পা ফেলে কিছুটা দূরে চলে যাও, তাহলে আমি তোমার বিশেষ উপকার করব। সাপের কথায় রাজা নল গুনতে গুনতে 10 পা যাওয়ার পর সর্পটি রাজা নলকে দংশন করল। আর তৎক্ষণাৎ সেই দেবতার মতো সুন্দর নলের দেহ এমন কালো আর কদাকার হয়ে গেল, সে দেহের বর্ণনা করা যায় না। তাই দেখে রাজা নল ভীষণ আশ্চর্য হয়ে বললেন, এই বুঝি তোমার উপকার? তা সাপের উপকার এমনি হবে না তো কেমনই হবে? ঠিকই বলেছিলে। কর্কটক বলল, মহারাজ, বিচার করে তবে আমাকে তিরস্কার করো। ভেবে দেখো, আমার কামড়ে তোমার 2টি মহৎ উপকার হয়েছে। এক উপকার এই যে পুষ্করের লোক এখন আর তোমাকে চিনতে পারবে না। আর এক উপকার হলো এই যে দুষ্ট তোমার শরীরে ঢুকে এমন কষ্ট দিচ্ছে, এখন থেকে সেই দুষ্ট অর্থাৎ সেই কলি আমার বিষে কষ্ট দিতে পারবে না। এখন বুঝতে পারবে বিষের মজাটা সেই দুষ্টই 16 আনা পাচ্ছে। আমার এই কামড়ের পর আর অন্য কোনো জন্তু তোমাকে কামড়াতে পারবে না, আর তোমার শত্রুরাও ক্রমে জব্দ হয়ে যাবে। তখন রাজা নল বললেন, কর্কটক, বাস্তবে কি তুমি আমাকে দংশন করে যথার্থই মিত্রের মতো কাজ করেছ? কর্কটক বলল, মহারাজ, তুমি এখন অযোধ্যা নগরে রাজা ঋতুপর্ণের কাছে চলে যাও। সেখানে বাহক নামে পরিচয় দিয়ে ঋতুপর্ণের সারথি হবে, ঘোড়া চালাবার কার্যে নিযুক্ত হতে পারবে। তারপর রাজা নল কর্কটকের কথা শুনে বললেন, এই পৃথিবীতে সত্যি তোমার মতো আর বড় মিত্র এখন আমার আর কেউ নেই। কর্কটক বললেন, সত্যি এই পৃথিবীতে
তোমার মতো রাজা আর কেউ নেই। তেমনি পাশা খেলায় ঋতুপর্ণের মতো রাজা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তুমি যদি ঘোড়া চালাবার বিদ্যা তাকে শিখিয়ে দাও, তবে তিনি নিশ্চয়ই তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করবেন আর খুব ভালো করে তোমাকে পাশা খেলা শেখাবেন। সেই পাশার দ্বারা আবার তোমার রাজ্য এবং ধনসম্পত্তি সকলই তুমি ফিরিয়ে আনতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। রাজা, তোমার মঙ্গল হোক। তুমি আর দুঃখ করো না। যখন তোমার নিজের সেই সুন্দর রূপ আবার ফিরে পাওয়ার ইচ্ছা হবে, তখন এই কাপড় দুখানি পরিধান করে আমাকে স্মরণ করো। এই বলে কর্কটক নলকে দুখানা কাপড় দিয়ে তার সম্মুখে আকাশে মিলিয়ে গেল, আর নল তাকে মনে মনে অনেক ধন্যবাদ দিয়ে ঋতুপর্ণের দেশে যাত্রা করলেন। সেখানে পৌঁছাতেই তার 10 দিন লাগল। মহারাজা ঋতুপর্ণ পাত্রমিত্র সহ সভায় বসে আছে। এমন সময় সেখানে রাজা নল গিয়ে উপস্থিত হলেন। বললেন, মহারাজ, আমার নাম বাহুক। অশ্বচালনায় আমার সমান ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। এছাড়া অন্য সকল বিষয়ে আমার বিলক্ষণ ক্ষমতা আছে। আপনার অর্থকষ্ট হলে তার উপায় আমি করতে পারি। রন্ধনের কাজ অতি আশ্চর্য রকম করতে পারি। এছাড়া বিশেষ কঠিন কোনো কাজ উপস্থিত হলে অনেক সময় তাও করে দিতে পারি। আপনার রাজ্যের কোনো একটি বিভাগে আমাকে নিয়োগ করার জন্য আজ্ঞা প্রার্থনা করছি। ঋতুপর্ণ বললেন, তোমাকে অসাধারণ গুণী লোক বলে মনে হচ্ছে। বিশেষত তাড়াতাড়ি ঘোড়া চালাবার আমার বড়ই শখ। তুমি মাসে 10,000 মোহর বেতন পাবে। আমার কাছে থাকো। এই বার্ষ্ণেয় আর জাবল তোমার কাজকর্ম করবে। এরপর থেকে ঋতুপর্ণের রাজ্যে রাজা নল বিশেষ সম্মানের সঙ্গে বাস করতে লাগলেন। দিনের বেলায় কাজ করতে করতে দময়ন্তীর সেই মুখখানি তার ক্রমাগতই মনে পড়ত। সন্ধ্যাকালে অবসর হওয়া মাত্র তিনি প্রত্যহ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, হায়, না জানি সে এখন ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে এই হতভাগ্যের কথা ভাবতে ভাবতে কোথায় পড়ে আছে। না জানি কত কষ্টে তার অন্ন জুটছে কিনা। রাজা নল প্রত্যহ সকালে এই কথা বলেন। জাবল প্রত্যহ আশ্চর্য হয়ে তা শুনে। একদিন সে জিজ্ঞাসা করল রাজাকে, বাহুক, তুমি রোজ সন্ধ্যাকালে কার জন্য এমন করে দুঃখ করো? নল বললেন, ভাই, এক মূর্খের সাক্ষাৎ লক্ষ্মীর মতো স্ত্রী ছিল। বুদ্ধির দোষে সেই লক্ষ্মীকে ছেড়ে এসে এখন দারুণ দুঃখে হতভাগ্যের বুক ফেটে যাচ্ছে। সেই মূর্খই প্রত্যহ সেই লক্ষ্মীকে স্মরণ করে এই কথা বলে। এই রূপে ঋতুপর্ণের দেশে রাজা নল দিন যাপন করতে লাগল। আজ নল ও দময়ন্তীর কাহিনীর 8ম অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।